সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে 11.2 এর 1 নাম্বার কোয়েশ্চেনের সমাধান নিয়ে। তো দেখো এখানে বলছে যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এটা একটা উদ্দীপক টাইপ। এখানে হচ্ছে 3টা বিন্দু দেওয়া আছে, আর বলছে এই 3টা বিন্দু যথাক্রমে হচ্ছে এ বি সি এর শীর্ষবিন্দু, মানে ত্রিভুজ আছে এ বি সি, তাদের শীর্ষবিন্দু হচ্ছে এই যে এই বিন্দুগুলো দেওয়া আছে। এখন বলছে যদি দেওয়া থাকে তাহলে ক নম্বর কোয়েশ্চেনটা বলছে যে এ বি, বি সি এবং সি এ বাহুর দৈর্ঘ্য এবং এ বি সি এর পরিসীমা নির্ণয় করো। তার মানে আগে তোমাকে এ বি বাহু, বিসি বাহু আর সি এ বাহুটা বের করতে হবে, মানে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে হচ্ছে কি এদের পরিসীমাটা বের করতে হবে। ওকে, তাহলে একটা ব্যাপার এখানে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে ধরো এই যে আমাদের ত্রিভুজের শীর্ষবিন্দু এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু বিন্দুগুলো দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে যদি বাহু বের করতে হয় তাহলে দেখো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই কি হবে বলো তো, এই বাহুটা, মানে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে এ বি বাহু, তারপরে বি বিন্দু এবং সি বিন্দু এর মধ্যবর্তী দূরত্বটাই হবে কি বলো তো, বিসি বাহু। তাহলে সেক্ষেত্রে আমাদের এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বগুলো বের করতে হবে। আর মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে হয় তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি, এই যে দেখো তোমার হচ্ছে, এই যে দেখো তোমার ধরো এ বি দূরত্বটা আমি বের করব। তাহলে সেই ক্ষেত্রে আগে এখানে বিন্দুগুলো আমি একটু লিখে রাখি। একটা হচ্ছে -2,0, 5,0, এই দেখো এ হচ্ছে -2,0, বি হচ্ছে 5,0, তারপরে হচ্ছে সি, সি বলে দিছে 1,4। ওকে, 1,4। ওকে, 1,4। ওকে, তাহলে সেক্ষেত্রে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে বলতো, x2 - x1। এক বাক্যে যদি বলি তাহলে হচ্ছে কি বলতো, x এর পার্থক্যকে বর্গ করতে হবে, তারপরে y এর পার্থক্যটাকে বর্গ করতে হবে। কেউ যদি y1 - y2 করো বা x1 - x2 করো তাহলেও কিন্তু তাদের মান একই আসবে। ওকে, আচ্ছা, তাহলে কি y2 - y1, y2 - y1, ঠিক আছে। এটা কত আসবে বলো তো, স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো আমি এটাকে ধরে নিচ্ছি x1, এটাকে ধরে নিচ্ছি y1, এটাকে x2, এটাকে y2 ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এখন যদি আমি বিন্দুতে মানগুলা বসাই দিই হয়ে যাবে। তাহলে মানগুলো x2 - x1, তার মানে কত বলো তো, 5 মাইনাস তোমার হচ্ছে -2, কিন্তু এখানে তার মানে এটা হলো তোমার সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে স্থানাঙ্কের মাইনাস। সূত্রের মাইনাস আছে বলে স্থানাঙ্কের মাইনাস দিব না, ব্যাপারটা কিন্তু এমন না। আর দুইটা চিহ্ন পাশাপাশি বসে না, সেই জন্য আমরা ব্র্যাকেট ইউজ করব। এরপরে y2 - y1। আচ্ছা, y2 - y1 এর জন্য মনে হয় আর লাগতেছে না। হ্যাঁ, কিছুই তো লাগতেছে না। 0 - 0, 0 - 0 করলে তো 0ই হবে, 0 স্কোয়ার দিয়ে দিলাম একই। এরপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 আর 2 কথা হচ্ছে 7। তাহলে 7কে বর্গ করলে 0 কে স্কোয়ার মানে 0, ওটার সাথে 0 যোগ করা মানে একই কথা, স্কোয়ার রুট কাটাকাটি, তাহলে থাকবে কি বলতো, শুধু 7 এত একক। ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা হচ্ছে এখন বের করব বিসিটা। ওকে, এবি বের করছি, এটা আমি মুছে দিই। হ্যাঁ, এই যে দেখো বিটা আমার আসছে হচ্ছে 7, থাক, এবি 7 একক থাক। এরপরে আমি হচ্ছে এখান থেকে আমার বিসি বের করব। ঠিক আছে, বিসিটা, বিসি কি হবে, আবার ওই যে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, এগুলো কিন্তু এইভাবে আর থাকবে না, নতুন আসবে। নতুন করে এটা আমি ধরে নিচ্ছি x1 y1, এটাকে ধরে নিচ্ছি আমি x2 y2। তাহলে সেক্ষেত্রে এখন আমার যদি বিন্দুগুলো বসাই তাহলে কি x2 - x1, তার মানে কি হচ্ছে y - 5 হোল স্কোয়ার প্লাস y2 - y1 4 - 0 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে কত বলতো, -4। তাহলে আমরা জানি -4কে বর্গ করলে, দেখো -4 বর্গ আর এখানে হচ্ছে 4 বর্গ, তাহলে -4কে বর্গ করলে কত, +4ই হবে। কারণ জানি যে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি তোমার হচ্ছে কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাসটা তার আত্মপ্রকাশ পায় না, মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এটা হবে কত বলতো, 16 + 16, আর এটা হবে হচ্ছে আবার +16। তাহলে 16 আর 16 32। এখন আমরা জানি যে এই √32 এটাকে কিন্তু কিছু করা যায় না, কারণ 32 কি, এটা পূর্ণবর্গ সংখ্যা না, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি, এমন একটা সংখ্যা যে সংখ্যাটা অপর একটা সংখ্যার বর্গ, অপর একটা সংখ্যার বর্গ। যেমন হচ্ছে 100, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে বুঝলাম, কারণ দেখো এই যে 10কে বর্গ করলে অপর একটা সংখ্যার বর্গ, তো তার মানে হচ্ছে 10কে বর্গ করলে কত পাওয়া যাচ্ছে, 100। তার মানে 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ অপর একটা সংখ্যার বর্গ হচ্ছে 100।
ঠিক আছে, কিন্তু 10 নিজেই কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে 10 পাওয়া যায় না। ঠিক একই রকম 16 এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 দেখো 4কে বর্গ করলে তোমার কত হয় বলো তো 16। তাহলে তোমার এখানে 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আবার এটার ক্ষেত্রে আবার 4ও কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কেন, কারণ দেখো 2কে বর্গ করলেও 4 পাওয়া যায়, তাহলে 4ও অপর একটা সংখ্যার বর্গ। ঠিক আছে, তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তো যেহেতু 32 আমাদের পূর্ণবর্গ সংখ্যা না, আমরা একটা কাজ করব যে এর মধ্যে আসলে কি কোনো পূর্ণবর্গ সংখ্যা লুকায় আছে আমরা একটু দেখি তো। আমার মনে হয় এখানে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে 16 গুণ 2, 16 দুগুণে 32, দেখছো। তাহলে 32টা নিজেটা পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু এর মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা লুকিয়ে আছে, সেটা হচ্ছে কি 16। তাহলে দেখো এই যে দেখো রুটটা যখন এই 16-র উপরে গিয়ে পড়বে, গাছের ছায় সবার উপরে পড়ে, তাহলে রুট যখন 16-র উপরে গিয়ে পড়বে তখন হবে 4, আর যখন 2 এর উপরে পড়বে তখন হবে কি বলতো √2। ওকে, √2 এত একক। কেউ যদি চাইতো যে ভাই আমি আসলে এতটুকু করতে চাচ্ছি না, √32 রাখতে যাচ্ছি, তাহলে সেও কিন্তু এতটুকু পারতো, কিন্তু এটা করাটা সব থেকে বেটার। বেটার। তাহলে এত একক, অবশ্যই এখানে একক দিব, একক যদি মিস চলে যায় তাহলে কিন্তু খুব বিপদ, বিপদ, সেই বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দেখো আমাদের হচ্ছে এক এক করে আমরা মান পেলাম, এবি মান পেয়েছিলাম, এখন হচ্ছে আবার পেয়ে গেলাম তোমার হচ্ছে বিসি। এরপরে এখন এসিটা বের করব। ঠিক আছে, এসি, তাহলে এসিটা আমি দেখি আমার কত আসে। এখানে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে x1, এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2। তাহলে সেক্ষেত্রে x2 মাইনাস x1 করলে কত হচ্ছে, এটা একবার আমি একটু করতেছি ভাই, প্লিজ আমার সাথে একটু কোঅপারেট করো। 1 মাইনাস মাইনাস 2, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে 1 প্লাস তোমার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 1 প্লাস 2 করলে কত হয় বলো তো 3 হয়। ঠিক আছে, 3 হয়। আমি একটু একবারে 3 লিখতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো এবং একটু মনোযোগ দিলেই তোমরাও দেখতে পাবে যে আসলে এটাই হচ্ছে। তারপরে দেখো 4 মাইনাস 0 করলে কত হয়, 4ই হয়। 4 থেকে 0 যাওয়া মানে হচ্ছে কি বলতো একই, 4ই থাকে। তাহলে 4কে বর্গ করলে কত হয় তোমার হচ্ছে, যেইভাবে আমি রাখলাম, তাহলে এটা হবে হচ্ছে 9 প্লাস হচ্ছে কত বলতো 16, এটা মানে 25। তো 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটা হচ্ছে 5-এর বর্গ। ওকে, তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলোকে খুব সুন্দরভাবে রুট করা যায়। তাহলে এটা রুট করলে কত আসে 5, 5 একক। ঠিক আছে, 5 একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে তোমার হচ্ছে 5 একক আসবে। আবার অনেকের মনে কোশ্চেন জায়গায় ভাই রুট করলে তো আপনার হচ্ছে এই যে প্লাস মাইনাস দিতে হয়। হ্যাঁ আমি জানি প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হয় না, এটাও কিন্তু একটা কথা। দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, তো সেই জন্য আমরা কখনোই এই দূরত্ব বের করার ক্ষেত্রে প্লাস মাইনাস দিব না, জাস্ট প্লাসটাই রাখবো। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু আমাদের মানগুলা পেয়ে গেলাম। তাহলে প্রথমে আমাদের কি কি বলছে যে তোমার বাহুগুলা বের করে কি করতে বলছে, বাহুগুলা এখানে ছোট হয়ে গেছে, যাই হোক। তাহলে বাহুগুলা বের করে কি করতে বলছে, পরিসীমা বের করতে বলছে। তাহলে পরিসীমাটা কি হবে বলতো, এই যে দেখো এটা যদি ত্রিভুজ হয়, ধরো এটা আমার ত্রিভুজ, আমি এটা ত্রিভুজ আকৃতির জমি কিনছি, এখন এখানে আমি বেড়া দিব। আমি বেড়া কি মাঝখানে দিব? অবশ্যই না, মাঝখানে কখনোই বেড়া দিব না, এটা তো আমারই জমি। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, যে সাইড দিয়ে বেড়া দিব, যেন কোনো ছাগল এসে আমার এই যে আমার লাগানো গাছগুলা যেন না খেয়ে ফেলে। ঠিক আছে, আমার এই গাছগুলা যেন না খেয়ে ফেলে, সেজন্য আমি কি দিচ্ছি বলতো, বেড়া দিচ্ছি। ঠিক আছে, গাছগুলো আছে ধরে নাও, সবুজ গাছ আছে এখানে, তাহলে ওরা যেন না খায় সেজন্য আমি বেড়া দিব। তো বেড়াটা আমি কোন বরাবর, সীমানা, আমার সীমানাটা বরাবর দিব। আমি আরেকজনের জমিতে গিয়ে তো আর বেড়া দিতে পারি না, তো আমাকে কিন্তু অবশ্যই যে সীমানা বরাবর। ঠিক আছে, তাহলে সীমানা, এই সীমানা বরাবর দিব। তাহলে আমার প্রথম সীমানা হচ্ছে 7 একক, তারপরটা হচ্ছে 4√2 একক, তারপরে হচ্ছে 5 একক। তো আমি যেহেতু সীমানা বরাবরই দিব, তাহলে দেখো এখানে এই যে দেখো এই বরাবর যদি যোগ করে দেই, তাহলে মোট আমার এত মিটারের মানে এত মিটার বলো বা এত কিলোমিটার বা সেন্টিমিটার বলো, এত মিটারের আমার বেড়া লাগবে ধরো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই সীমানাটাই হচ্ছে, আমি এটাই বোঝাতে যাচ্ছি যে সীমানাটাই কি হবে বলো তো, তোমার পরিসীমা। ঠিক আছে, তোমরা নর্মালি আমরা যেটা সীমানা বলি সেটাকেই তোমার হচ্ছে অঙ্কের ভাষায় কি বলে বলো তো, পরিসীমা। তাহলে সবগুলা বাহুর যোগফলই কি হবে বলো তো, পরিসীমা। তাহলে ত্রিভুজ বলো যাই বলো, ঠিক আছে, তোমার পরিসীমা ইকুয়ালস টু কি বলতো, সবগুলা বাহুর যোগফল। তাহলে সবগুলা বাহু 7 প্লাস 4√2 প্লাস 5। ঠিক আছে, আর আমি বলেছিলাম যে ভাইয়া
হয়তো তোমরা ওই ভিডিওটা দেখো নাই, কিন্তু এই ভিডিও থেকেই একটু দেখো। সেটা হচ্ছে কি, যে যখনই আমাদের রুটের কোনো মান থাকবে যেটাকে রুট করা যাবে না, এই ধরনের মানগুলোকে আমরা চলক বিবেচনা করব। যেমন ধরো এখানে যদি 2a থাকতো, তাহলে তুমি যা করতা এটার জন্য তাই করবা। 2a মানে এখানে 4a যদি থাকতো, তাহলে তুমি কি করতে বলো তো, এই দুটাকে যোগ করতা, 4 আর 7 আর 5, 7 5 12 লিখতা, আর এখানে কি 4 এটা এইভাবে রেখে দিত না, এটা তো এইভাবে রেখে দিতা। তো এখানে রুটের ক্ষেত্রেও কিন্তু তাই করবে ভাইয়া, রুটের ক্ষেত্রেও তোমরা তাই করবে। এখানে কি করবে বলো তো, এটাকে একটা চলক আকারে, এই চলক আকারে চিন্তা করবে। হ্যাঁ, এটাকে একটা চলকভাবে চিন্তা করবে, যে যেহেতু এরা সদিশ পদ না, তাহলে এগুলা যোগ করা যাবে না। তো সেই জন্য হচ্ছে এটা এভাবেই থেকে যাবে। ঠিক আছে, এটা জাস্ট এইভাবেই থাকবে, আর কিচ্ছু করা যাবে না। মনে থাকবে, যখন এইভাবে রুট থাকবে সেটাকে তুমি চলক আকারে বিবেচনা করবা, যে সাথে যদি একটা চলক থাকতো তাহলে আমি কি করতাম, যা করতাম ওটা এই এখানকার রুটের সাথেও তুমি সেইটাই করবে। ওকে, তাহলে দেখো এত একক, পরিসীমাও কিন্তু একক, শুধু ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। তাহলে পরিসীমা চলে আসছে। এরপর আমাদের বলছে হচ্ছে কি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমার যদি ত্রিভুজের বাহু জানা থাকে ভাই, ত্রিভুজের ক্ষেত্রফল আমি দুইটা উপায়ে বের করতে পারি। এক হচ্ছে যদি শীর্ষবিন্দু বলে দেয়, আর একটা হচ্ছে কি বলতো, বাহু দিয়ে। তো শীর্ষবিন্দু দিয়ে, এখানে শীর্ষবিন্দু যদিও আছে, কিন্তু শীর্ষবিন্দু দিয়ে এখানে বের করতে বলা নাই, অঙ্কটা করতে বলছে বাহুর দৈর্ঘ্য দিয়ে। ঠিক আছে, দেখো বাহুর দৈর্ঘ্য, দেখো এক একটা করে বাহুর দৈর্ঘ্য বের করছি না, পরিসীমা বের করছি। তার মানে অবশ্যই আমরা, যে দেখো দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে পারবো না, যে প্রথমে যে সূত্রটা, যে তোমার যে বাহু দিয়ে যেভাবে করে, আমাদের কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু নর্মালি দেখবো এই অঙ্কটার পরে আর যতগুলো অঙ্ক আছে সবগুলো ক্ষেত্রে আমরা ওই তোমার বিন্দু দিয়েই বের করব। ঠিক আছে, এই বাহু দিয়ে আমরা বের করব না। কারণ কি, বাহু দিয়ে যদি বের করতে হয় তাহলে অনেক বড় একটা সূত্র জানা লাগে, পরে অনেক ঝামেলাও করা লাগে। এই দেখো, প্রথমে তোমার হচ্ছে ত্রিভুজের যদি বাহু দেওয়া থাকে, ধরো আমি ধরে নিচ্ছি এই যে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের বাহু এটা হচ্ছে, ধরো এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, ছোটাতের এ। ঠিক আছে, এটাকে ছোটাতের এ দ্বারা প্রকাশ করতেছি। তারপরে বি কোণের বিপরীত বাহু ছোটাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোটাতে সি। ওকে, তো এটা যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা যদি আমাদের ক্ষেত্রফল বের করতে হয়, ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু, সূত্র দেখো, এস ইন্টু এস মাইনাস এ, এসটা কি বলতেছি লিখে, ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস মাইনাস সি মানে সবগুলা বাহু আর কি। তো যেটাই তুমি এ বি সি ধরো, এটা ডাজেন্ট ম্যাটার, কারণ সবগুলা গুণ আকারে আছে, 3 4 12, 4 3 12। ঠিক আছে, এটা ডাজেন্ট ম্যাটার। তো এসটা হচ্ছে কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা ভাইয়া, মনে রাখবা, এস হচ্ছে অর্ধ পরিসীমা, মানে পরিসীমা এর অর্ধেক, পরিসীমা, এই দেখো এই পরিসীমা এইটার অর্ধেক। ঠিক আছে, অর্ধ পরিসীমা, তার মানে পরিসীমাকে যদি অর্ধেক করি তাহলে পাওয়া যাবে কি বলতো, অর্ধ পরিসীমা। গোলককে যদি অর্ধেক করি তাহলে কি, অর্ধ গোলক হয়ে যায়। তো ঠিক একই রকম, পরিসীমাকে অর্ধেক করলে আমরা এস এর মানটা পেয়ে যাব। পরিসীমাকে অর্ধেক করলে কার মান পাবো বলতো, এস। তাহলে এই দেখো, পরিসীমা তো আমার জানা আছে, কিন্তু অর্ধ পরিসীমাটা জানা নাই। তাহলে অর্ধ পরিসীমা কীভাবে বের করবো, এটা মুছে দিচ্ছি। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হলে আমার কিন্তু এই অর্ধ পরিসীমাটা জানা লাগবে। ওকে, এটাই পাশে থাক। তাহলে এখান থেকে অর্ধ পরিসীমা এস বের করব। অর্ধ পরিসীমা, পরিসীমা এর অর্ধেক, এই দেখো পরিসীমা এটা ছিল, এটা এর অর্ধেক। অর্ধেক মানে কি, 2 দিয়ে ভাগ। তার মানে গণিতের ভাষায় অর্ধেক মানে হচ্ছে কি বলতো, 2 দিয়ে ভাগ। কোনো সংখ্যাকে বা কোনো মানকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে সেটা কি হয়ে যাবে বলতো, অর্ধেক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা কি আসে, একটু উইয়ার্ড মান আসে, কারণ হচ্ছে আমরা দশমিকটা চাচ্ছি না। দেখো ক্যালকুলেশনটা দেখতে অনেক বড় মনে হলো, এটা কিন্তু অনেক সহজেই হয়ে যাবে। দেখো তোমার হচ্ছে এখানে আমি যদি 2 কমন নেই, হ্যাঁ 2 যদি কমন নেই, তাহলে এখানে হবে তোমার হচ্ছে 6, আর এখানে হচ্ছে তোমার 2√2। আবারও বলি, আমি বলছিলাম যে এগুলো কিন্তু চলক আকারে চিন্তা করবা। কমন নেই মানে কি, ওই বিষয়টা দিয়ে ভাগ করা। এখানে 2 কমন নিয়েছি মানে কি, 2 দিয়ে এগুলোকে ভাগ দিতে হবে প্রত্যেকটা পদকে। তাহলে 4√2, নিচে 2 কাটাকাটি করলে, যেমন এখানে 2 4a থাকলে কি করতা, কাটাকাটি করতে, আর রুট এই যে তোমার এটা বসে যেত না 2 এটা, তো ঠিক একই রকম এখানেও কিন্তু এটা কাটাকাটি করলে 2 হয়, তাহলে 2√2। বারবারই বলছি যে তোমরা এটাকে, রুটটাকে চলক আকারে ট্রিট করবা। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য পজিটিভ।
এটা কাটা, তাহলে থাকবে কি 6, তাহলে এখানে থাকবে 2√2, ঠিক আছে? তাহলে এত একক, এটাই হবে আমার অর্ধ পরিসীমা। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু আমাদের অর্ধ পরিসীমাটা পেয়ে গেলাম। এখানে একটু অর্ধ পরিসীমাকে এস দ্বারা যেহেতু প্রকাশ করা হয়, তো এটাকে একটু এস দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যেটা করব সেটা হচ্ছে ক্ষেত্রফল। এখন জানি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয়, তাহলে সূত্র কি? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ওকে, এই যে দেখো তোমার হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, তাহলে এস হচ্ছে কত? এই যে এখানকার এস, এই অর্ধ পরিসীমা, তাহলে কি 6 + 2√2 ইন্টু তোমার হবে ধরো ইন্টু 6 + 2√2, মানে যে এস মাইনাস এ না, তো 6 + 2√2, যে কোনো একটা হচ্ছে তুমি বাহুর মান বসালে হয়ে যাবে। যে কোনো একটা বাহু বসাও, তোমার যেটা খুশি তুমি সেটা বসাও। প্রথমে আগে যে এই ওইটাই লিখতে হবে। আচ্ছা, সূত্রটা দেখা যাচ্ছিল না মনে হয়। হ্যাঁ, আগে যে তোমার হচ্ছে এখানকার এইটাকেই দিতে হবে, ব্যাপারটা মোটেও এমন না। আমরা হচ্ছে মানে এই যে কোনটা সেটা হচ্ছে তুমি তোমার মতন ধরে নাও, ঠিক আছে? যেমন এখানে আমি ধরুন প্রথমে 7 আছে, তো 7ই দিলাম, তাহলে কত? -7। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলতেছে, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, একটু বড় আসবে, সেই জন্যই হচ্ছে আমরা এই সূত্রটা সচরাচর অ্যাভয়েড করে থাকি। এরপরে হচ্ছে আবার হচ্ছে এস মাইনাস বি, তাহলে এস মানে কি? যে 6 + 2√2, তারপরে হচ্ছে তোমার ওইখানকার -4√2। এই দেখো, এইটা কিন্তু একটা সদিশ পদ হয়ে গেছে, বুঝছো? কিন্তু এটা কিন্তু সদিশ পদ। কারণ কেন? এই দেখো, চলকের মতন ট্রিট করতে বলছি 2a - 4a, এটাকে প্লাস মাইনাস করা যেত না? মাইনাস তোমার হচ্ছে 2a লিখতা না? ঠিক একই রকম এটাকে কিন্তু এভাবে লেখা যাবে। ওকে, সেই জন্য চলক আকারে ট্রিট করবা এই যে রুটগুলাকে। তারপরে দেখো তোমার হচ্ছে 6 + 2√2 তোমার -c মানে যে পরের বর্তীটা ধরে নিচ্ছি 5। এখন দেখে মনে হচ্ছে ক্যালকুলেশনটা অনেক বড় হবে, বাট আসলে এমন কিছুই না। দেখবে যে সুন্দর সূত্র পড়ে যাচ্ছে, আমি করে ফেলতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে তোমার 6 + 2√2 এটা ভেবে থাকলো, আর এখানে দেখো -1 হইতেছে কিন্তু, বুঝো? কিন্তু দেখো 6 - 7, তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে কি বলতো? প্লাসটাকে আচ্ছা -1টা পরে রেখে আগে 2√2 লিখে নেই, 2√2 এটা লিখে নেই। আর দেখো তোমার বড় সংখ্যার আগের চিহ্ন কত? -1। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানকার 6, আর এটা দেখো এটাকে বলছিলাম কি? এটাকে চলক আকারে ট্রিট করতে বলছিলাম এটাকে তুমি চলক আকারে ট্রিট করবা। তার মানে কি বলতো? 2√2 - 4√2, এটা কিন্তু সদিশ পদ হয়ে গেছে। তাহলে 4টা √2 থেকে 2টা √2 বাদ গেলে 2টা √2 থাকে, তাই তো? আর হচ্ছে বড় সংখ্যার আগে চিহ্ন, তাহলে কি -2√2 হবে। এখানে হবে কি 6 তো নরমালি থাকবে, 6 - 2√2। আবার এখানে হচ্ছে দেখো 6 থেকে 5 গেলে থাকবে 1, তাহলে 1 + 2√2। ওকে, এরপরে একটা কাজ করি। দেখো এরা দুইটা না অনেকটা একই রকম দেখতে, এই যে এইটা আর এটা দেখো 1 1 আছে, আবার এরা আবার পাশাপাশি একই রকম দেখতে। দেখো এই একটা জোড়া দেখো, এই যে একটা জোড়া লালের জোড়া, এই যে একটা জোড়া নীলের জোড়া, দেখতে পাচ্ছ? নীলের জোড়া। তাহলে জোড়াগুলোকে এক করে দাও। আগে হচ্ছে তাহলে একটা কাজ করি। দেখো এখান থেকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ধরো লালের জোড়াটাকে এটা একসাথে লিখি। লালের জোড়া লাল দিয়ে লিখবো, তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার 6 + 2√2 ইন্টু 6 - 2√2। আর তোমার হচ্ছে যে নীলের জোড়াটা আছে, সেই নীলের জোড়াটা লিখবো। নীলের জোড়াটা হচ্ছে দেখো 2√2 - 1, 2√2 - 1, এটাকেও লেখা যায় 2√2 + 1, কারণ যোগ বিয়োগ আগে পরে কিন্তু দেওয়া যায়, এটা কিন্তু মোটেও বড় কোনো বিষয় না। 2√2 + 1, 1 + 2 যা 2 + 1 তাই, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা হচ্ছে জোড়াগুলা আইডেন্টিফাই করতে পারছো। এটা দিয়ে কিছু হইতে পারে, সূত্র হইতে পারে। আমার মনে হয় এটা ওই যে a + b ইন্টু a - b, এই সূত্রটা মনে হয় হচ্ছে a + b ইন্টু a - b। সূত্র কি বলতো? a² - b²। ঠিক একই রকম এটাও দেখো, এর জায়গায় আছে হচ্ছে a + b ইন্টু a - b, ঠিক আছে? মিলে গেছে কিন্তু, তাহলে a² - b² কিন্তু হচ্ছে। তাহলে a² - b² মানে 6² - 2√2
ওরে 2√2 হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার গেল এটার জন্য, লাল জোড়ার জন্য। এরপরে নীল জোড়ার জন্য কি হবে বলো তো? আবার দেখো এই যে a মাইনাস b ইন্টু a প্লাস b একই কথা, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এরপরে দেখো এখানকার হচ্ছে এটাও, মানে যেটা বলতেছিলাম a মাইনাস b ইন্টু a প্লাস b ও যা, a প্লাস b ইন্টু a মাইনাস b ও তা, কারণ 3 4 12 4 3 12, তো গুণ আগে পরে কিন্তু দেওয়া যায়। তাহলে এটাও কিন্তু তোমার সূত্রে পড়তেছে, তো এটাকে কিন্তু তোমরা আবার নেগলেক্ট করো না, বলো না যে না ভাই প্লাস তো আগে নাই, প্লিজ এরকম করো না। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে দিও। এই যে দেখো তোমার 2√2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে? তাহলে হয়ে গেল কিন্তু, ঠিক আছে, ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের ক্যালকুলেশনটা মনে হয় একটু ইজির দিকে যাচ্ছে। দেখো 6 ছক এখানে 36 মাইনাস 2√2 হোল স্কোয়ার, 2√2 স্কোয়ার, তাহলে স্কোয়ার যখন 2 এর উপরে পড়বে তখন 4 হয়ে যাবে, ইন্টু দেখো ইন্টু যখন √2 এর পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে থাকবে কি শুধু 2, তাহলে কত হলো 4 দুগুণা 8, তাহলে এখানে কত হচ্ছে 8। এরপরে আবার এটা হচ্ছে 8 মাইনাস 1, দেখছো এখন কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে, একদম ভেঙে ভেঙে তোমার হচ্ছে যতটা ভালোভাবে তোমার হচ্ছে বোঝানো যায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন তোমাদের ভালোভাবে ক্যালকুলেশনটা বোঝাই দিতে পারি, ঠিক আছে? তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আস্তে আস্তে দেখবো যে তোমরাও পারবে। দরকার হয় কেউ যদি চায়, অঙ্কের এই পর্যায়ে এসে আমি জানি সবাই পারবে, তার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, যে তোমরা আস্তে করে ভেবে ভেবে দেখবে যে আসলে কি হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে সেক্ষেত্রে তোমার 38 থেকে চলে গেলে এখানে কত থাকে বলো তো? 28 ইন্টু 7, ঠিক আছে? 28 ইন্টু 7 করলে কত হয়? 196। তো √196 করে দেখা যেতে পারে যেটা আসলে কিসের বর্গ, তাহলে √196 দাও, √196, তাহলে দেখো 14 এত বর্গ একক, এটাই কিন্তু তোমার উত্তর, এত বর্গ একক, এটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর। জাস্ট বর্গ এককটা অবশ্যই দিবে, নাহলে কিন্তু বেশ কিছু মার্ক কর্তন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো এই মার্কগুলো যেন কাটা না যায়, তো সেই জন্য আমরা কিন্তু খুব সাবধান থাকবো এই যে একক লেখায়, অবশ্যই কিন্তু একক লিখবো। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ ক্লাসটা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।